তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কাটার বাউল নামের একটা ফাইটারকে, যে কিনা বারের মধ্যে হওয়া একটা ফাইটের মধ্যে নিজের শক্তির প্রদর্শনী করছিল আর সবাই তার পক্ষে হই হুল্লোড় করে স্লোগান দিচ্ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কি নামের একটা মেয়ে এখানে চলে আসে। সে আসলে কাটারকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলে এসেছিল। আর যখন সে বারটেন্ডারের কাছে কাটার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বারটেন্ডার তার দিকে ইশারা করে দেখিয়ে দেয়। আর তখন ফ্র্যাঙ্কি এই জিনিসটা দোয়া করা শুরু করে যে আসলে সে যেই লোকটাকে খুঁজছে সেই লোকটা যেন এই লোকটাই হয়। আর তখন বাইরে আমরা দেখতে পারি খুবই ভয়ঙ্কর একজন রহস্যময় লোককে, যে কিনা তার গাড়ির মধ্যে বসে রিল্যাক্স করছিল। আর এদিকে কাটার যখন এক এক করে তার সমস্ত অপোনেন্টদেরকে হারিয়ে দিচ্ছিল তখন সেই অদ্ভুত রহস্যময় লোকটা সোজা রিংয়ের মধ্যে চলে আসে। আর তখন আমরা জানতে পারি এই লোকটার নাম হচ্ছে ডেল্টন। আসলে কাটার এই জিনিসটা ভালো করেই জানতো যে ডেল্টন হচ্ছে খুবই পরিচিত একজন ইউএফসি ফাইটার। এই জন্য তার সাথে পাঙ্গা নিলে যে তার অবস্থা প্রচণ্ড খারাপ করে দেয়া হবে এই জিনিসটার জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই জন্য সে তার সাথে আর ফাইটই করতে চায় না। সে তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে, মানে তাকে বকাচোকা করে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। যদিও অনেকেই তাকে আটকানোর ট্রাই করে, তবে তবু সে কোনো রকমে তার সাথে ফাইট করতে চায় না। এখন ফাইট না করেও যখন ডেল্টন অনেকগুলো টাকা ইনকাম করে ফেলে তখন সে বার থেকে বাইরে বেরিয়ে চলে আসে। তবে তখনই বারের বাইরে একটা লোক তাকে চাকু দেখিয়ে টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য বলে। তবে ডেল্টন কোনোভাবেই ভয় পায় না, উল্টো সেই লোকটাকে আচ্ছা রকম ধোলাই করার ট্রাই করে। তবে যখনই সেই লোকটা তার ফেস দেখতে পারে তখন সে এমন করে দৌড়ে পালিয়ে যায় যেন সে কোনো একটা ভূত দেখতে পেয়েছে। তো এর একটু পরে ফ্র্যাঙ্কি ডেল্টনের সঙ্গে মিট করতে চলে আসে আর সে তাকে উল্টাপাল্টা বলা শুরু করে, মানে সে তাকে একটু উস্কে দেওয়ার ট্রাই করে। সে বলে যে তুমি কেমন ফাইটার, তোমার সাথে মানুষজন ফাইট না করেই পালিয়ে যায়, সো তোমার তো ফাইট করার প্রয়োজনও পড়ে না, তাহলে তুমি টাকাই বা কেন নিচ্ছ। তবে আমরা দেখতে পারি ডেল্টন তার কথায় একেবারেই পাত্তা না দিয়ে তার ক্ষতস্থানে মলম লাগানো শুরু করে। তবে তখন ফ্র্যাঙ্কি তাকে তার সমস্যার কথাটা বলে। আসলে ফ্র্যাঙ্কির সাগরের পাড়ে একটা রিসোর্ট আছে, যেই রিসোর্টের মধ্যে মাঝে মধ্যে মারামারি হয়ে যায়। আর তার বারের মধ্যে যেই বাউন্সাররা আছে সেই বাউন্সাররা কোনোভাবেই মারামারিগুলো থামাতে পারে না, মানে এগুলোর জন্য তারা পুরোপুরি অকৃতকার্য। এই জন্য সে এমন একটা লোককে খুঁজছে যে কিনা সেই মারামারিগুলোকে থামাতে পারবে, যে কিনা তাদের চেয়েও বেশি ক্যাপেবল হবে। তবে আমরা দেখতে পারি ডেল্টন কাটারের সঙ্গে মিট করার জন্য তাকে বলে, তবে সে কোনোভাবেই তার সঙ্গে মিট করতে চায় না। সে চাইছিল তার কাজটা যাতে করে ডেল্টনই করে, তবে ডেল্টন তার কথা একেবারেই কেয়ার করে না, সে এইরকম জব টপ করতে চায় না। তবে তবুও যাওয়ার আগে ফ্র্যাঙ্কি তার কার্ডটা তাকে দিয়ে যায়, যাতে করে যদি পরবর্তীতে সে তার মাইন্ড চেঞ্জ করে তাহলে সে তার সাথে যোগাযোগ করতে পারে। তো এরপরে যখন ডেল্টন একটা গ্যাস স্টেশনে তার গাড়ির মধ্যেই শুয়েছিল তখন হঠাৎই একটা পুলিশ এসে তাকে জাগিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। আর যখন ডেল্টন সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল তখন হঠাৎই তার কিছু একটা মনে পড়ে যায় আর সে তার মাইন্ডটা চেঞ্জ করে তার গাড়িটা একটা রেল স্টেশনের উপরে নিয়ে আসে। সে রেল স্টেশনের উপরে বসে রেলের জন্য ওয়েট করছিল। আর একটু পরে যখন এখানে রেল চলে আসে আর সেটা খুবই স্পিডে তার দিকে আসা শুরু করে তখন হঠাৎই সে আবার তার মাইন্ড চেঞ্জ করে ফেলে। এই জন্য সে যখন গাড়িটাকে সরানোর ট্রাই করে তখন কোনোভাবেই সে গাড়িটাকে সরাতে পারছিল না। এই জন্য সুপার স্পিডে ট্রেনটা এসে তার গাড়ির পেছনের সাইডে মেরে দেয়, যেই জন্য তার গাড়ির পেছনের সাইড ভেঙে চুরমার হয়ে যায়। এখন এই ঘটনা থেকে কোনো রকমে সে নিজেকে ফ্রি করতে পেরে সে ফাইনালি ফ্র্যাঙ্কের দেয়া সেই প্রস্তাবটা সম্পর্কে আবারও চিন্তা করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে তার নাম্বারে কল দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো এরপরে পরদিন সকালবেলা ডেল্টন চলে আসে ফ্লোরিডাতে। আর এখানে সে এসে ফ্র্যাঙ্কের সেই রোড হাউসটা খুঁজে বের করার ট্রাই করে। আর কিছুক্ষণ খোঁজার পরে সে ফাইনালি সেই রোড হাউসটা পেয়েও যায়। মধ্যে যাওয়ার পরে তার দেখা হয়ে যায় লরা নামের একটা বারটেন্ডারের সাথে। আর বিলি নামের একটা ছেলেও তাকে দেখার পরে খুবই হ্যাপি ছিল, কারণ সে ডেল্টন সম্পর্কে সমস্ত কিছু আগে থেকেই জানতো। তো এখানের পরিবেশ দেখার পরে সমস্ত ব্যাপারগুলো ডেল্টনের অনেক বেশি ভালো লাগে, এই জন্য সে সবার সাথে মানিয়ে নেওয়া শুরু করে। আর লরার কাছে সে এখানের পরিবেশের প্রশংসাও করে। তবে যতই আস্তে আস্তে করে দিন থেকে রাতের দিকে যাচ্ছিল ততই এখানের পরিবেশ খারাপ হওয়া শুরু করে। এখানে মানুষজন একটু পরেই পাগলের মতো মারামারি করা শুরু করে, যেন এটা একটা পাগলা গারদে কনভার্ট হয়ে গেছে। যে যাকে পারছে পেটাচ্ছে, এমনকি ব্র্যান্ডের একটা মেম্বারও এই মারামারির মধ্যে যুক্ত হয়ে যায়। যদিও বিলি সমস্ত ব্যাপারগুলো সামলে নেওয়ার ট্রাই করছিল, তবে কোনোভাবেই সে কিছু করতে পারছিল না। আর ডেল্টন দূরে বসে বসে সমস্ত ব্যাপারগুলো দেখছিল। আর তখন এখানে আমরা দেখতে পারি ডেল নামের একটা ভয়ঙ্কর মাফিয়া গুন্ডা চলে আসে, যাকে দেখার পরে এখানে অনেক কাস্টমার ভয় পেয়ে পালিয়ে যায়। যদিও বিলি তাকেও ঠান্ডা করার ট্রাই করে, তবে যখন বিলি কিছুই করতে পারছিল না তখন ফাইনালি ডেল্টন এই জিনিসটা তার নিজের হাতেই হ্যান্ডেল করার সিদ্ধান্ত নেয়। ডেল্টন ডেলকে গিয়ে বলে যে চলো বাইরে গিয়ে আমরা আরামসে কথা বলি। তবে ডেল তার কথা একেবারেই পাত্তা দিচ্ছিল না। এই জন্য ডেল্টন তাদেরকে কিছু না বলে সোজা বাইরে তাদের বাইকের দিকে যাওয়া শুরু করে। এই জন্য তারা একটু বেশি ভয় পেয়ে যায় যে তাদের বাইক আবার পুড়িয়ে না দেওয়া হয়। এই জন্য তারাও তাকে ফলো করতে করতে বাইরে চলে আসে। এখন ডেল্টন তাদেরকে একটা সুযোগ দেয় এখান থেকে চলে যাওয়ার জন্য। তবে ডেল উল্টো তাকে বলে যে চলো দেখি তুমি কেমন ফাইটার, চলো আমাদের সাথে ফাইট করে দেখাও। যদিও ডেল্টন বারবার করে তাদেরকে চলে যাওয়ার জন্য বলছিল, তবে যখন সে কোনো কথাই শুনছিল না তখন ডেল্টনের মাথাও প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে কোনো কিছুই চিন্তা না করে সোজা তাদের সবার উপরে আক্রমণ করে দেয়।
কিছুক্ষণ পেটানোর পরে ডেল্টন তাদেরকে আবারও সুযোগ দেয় এখান থেকে চলে যাওয়ার জন্য। তবে তারা কোনোভাবেই এটা মানতে চাইছিল না। তারা চাইছিল তাদের মারের বদলা নিতে। এই জন্য ডেল্টনের মাথা আরও বেশি গরম হয়ে যায়। সে আচ্ছা রকম করে তাদের সবাইকে দোলাই করে এরপরে নিজেই ফ্র্যাঙ্কের গাড়ি নিয়ে তাদের সবাইকে নিয়ে সোজা হসপিটালে চলে আসে। তবে এরপরে যখন ডেল্টন হসপিটাল থেকে বাইরে বের হয়ে যাওয়ার ট্রাই করছিল, তখন এলি নামের একটা নার্স এসে তাকে বলা শুরু করে যে আসলে এই সমস্ত ব্যাপারগুলোতে আমি পুরোপুরি বিরক্ত হয়ে আসি, এখন আমি পুলিশে তোমাদের বিরুদ্ধে কমপ্লেন করব। তবে আমরা দেখতে পারি পুলিশের কথা শুনে ডেল্টন একটু মুচকে হাসে আর সে তাকে বলে যে যদি পুলিশ কিছু করতেই চাইতো তাহলে আসলে এই ব্যাপারগুলো হতোই না। প্রতিদিন যে মারামারি করে ফাটিয়ে তোমার হসপিটালে এসে মানুষ ভর্তি হয় সেই জিনিসগুলো তোমাকে হ্যান্ডেল করতে হতো না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে অ্যালিও ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এগুলোর সঙ্গে পুলিশও জড়িত। এই জন্য সেও রাগ করা বন্ধ করে দেয় আর ডেল্টনের ক্ষতস্থানে সে একটু চিকিৎসাও দেয়। যাই হোক, এখান থেকে যখন আবারও ডেল্টন ফ্র্যাঙ্কির রোড হাউসে ব্যাক করে তখন ফ্র্যাঙ্কি আজকের পেমেন্টটা তাকে করে দেয়। আর এরপর যখন সে গিয়ে ঘুমিয়ে পড়ে তখন স্বপ্নের মধ্যে সে তার পুরনো দিনগুলো দেখতে পারে, মানে যখন সে ইউএফসি ফাইটার ছিল আর সবাই চিৎকার করে করে তার নামই নিত। তারপর আমরা দেখতে পারি এই এলাকায় চলাফেরা করতে করতে ডেল্টনের বন্ধুত্ব হয়ে যায় চার্লি নামের একটা মেয়ের সাথে, যে কিনা তার নিজের একটা বুক শপ চালায়। আসলে চার্লির মায়ের মৃত্যু অনেক আগেই হয়ে গেছে, এই জন্য এখন চার্লি এই বয়সে তার মায়ের বুক স্টোরটাকে চালিয়ে কোনো রকমের জীবিকা নির্বাহ করার ট্রাই করছে। অন্যদিকে তার বাবা দুইটা চাকরি করে কোনো রকমে তাদের ফ্যামিলিকে টিকিয়ে রাখার ট্রাই করছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি রুই আর জন নামের দুইটা বাইকারকে, যে কিনা তার বস বেনের বোর্ড দিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছিল। আর যখন বেন জানতে পারে যে কালকে ডেল নামের সেই গুন্ডাকে একটা নতুন বাউন্সার কুকুরের মতো ধোলাই করেছে, তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। এই জন্য ফাইনালি সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এখন সে গিয়ে সেই রোড হাউসটাকে পুরো মাটির সঙ্গে মিশিয়েই ফেলবে। তারপরে পরদিন সকালবেলা রোড হাউসের মধ্যে আবারও কিছু ছেলেরা মারামারি শুরু করে দেয়। আর যখন বিলি এটা দেখতে পারে তখন সে ডেল্টনকে গিয়ে থামানোর জন্য বলে। তবে ডেল্টন বিলিকে পাঠায় এই ব্যাপারটাকে হ্যান্ডেল করার জন্য। তবে সে তাকে একটা লোকের থেকে সাবধান থাকতে বলে যেই লোকটার হাতে একটা চাকু আছে। তবে যখন বিলি সেখানে যায় আর সে গিয়ে তাদেরকে থামানোর ট্রাই করে তখন সেই লোকটা চাকু দিয়ে তার উপরে আক্রমণ করে দেয়। বিলি যদিও কোনো রকমে নিজেকে সেভ করার ট্রাই করছিল, তবে সে কোনোভাবেই কিছু করতে পারছিল না। এই জন্য সময় মতো ডেল্টন এসে কোনো রকমে বিলির লাইফটাকে সেভ করে আর তাদেরকে আচ্ছা রকম ধোলাই করে সেখান থেকে ফাইনালি বের করে দেয়। আর যেহেতু বিলি ডেল্টনের কোচিংয়ে আস্তে আস্তে করে ফাইটিং শিখছে, এই জন্য বিলিও দিন দিন উন্নতি করা শুরু করছে। যেই ব্যাপারগুলো দেখার পরে লোরাও অনেকটা বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখতে পারি ডেল্টন গিয়ে রিফ নামের একটা ছেলের সঙ্গে মিট করে আর পরবর্তীতে আমরা জানতে পারি আসলে রিফ হচ্ছে একজন বক্সার। ডেল্টন তাকে রোড হাউসে বিলির সঙ্গ দেওয়ার জন্য আসতে বলে আর রিফও রাজি হয়ে যায়। এই জন্য পরবর্তীতে বিলি আর রিফ দুজন মিলে রোড হাউসে আসা সমস্ত গুন্ডা পান্ডাদেরকে হ্যান্ডেল করা শুরু করে, মানে তাদেরকে আস্তে আস্তে করে বাইরে বের করা শুরু করে। তবে তখন একটা ছেলে লরার কাছে এসে ফ্রিতে মদ চাওয়া শুরু করে আর এটার জন্য উৎপাত করা শুরু করে। তবে যখন ডেল্টন এখানে চলে আসে তখন তাকে দেখার পরে সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যাওয়া শুরু করে। ডেল্টন তাকে নিয়ে সোজা বাইরে চলে আসে আর তাকে সসম্মানে বিদায় করে দেয়। তবে যখন ডেল্টন আবার ব্যাক করার ট্রাই করছিল তখন তার নজর পড়ে ডেল আর তার গুন্ডা বাহিনীর উপরে, যারা কিনা যাওয়ার আগে ডেল্টনকে থ্রেট করে বলে যায় যে এইটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা অবশ্যই ব্যাক করবে। তারপরে পরদিন সকালবেলা যখন ডেল্টন একটা রেস্টুরেন্টে খাবার দাবার খাচ্ছিল তখন সে এলিকে দেখতে পারে। আর যখন সে এলিকে ইশারা দেওয়ার ট্রাই করছিল তখন সে দেখতে পারে এলির সঙ্গে আরও একটা লোকের ঝগড়া শুরু হয়ে গেছে। এই জন্য এলির কাছে সে জিজ্ঞেস করে যে আসলে এখানের মানুষজন এত চিল্লাচিল্লি কেন করে, মানে এখানের মানুষজন এত রাগের মধ্যে কেন থাকে। তখন এলি তাকে ব্যাপারগুলো বুঝিয়ে বলার ট্রাই করছিল। তবে যখন সে তার চোখের দিকে তাকায় তখন সে তার চোখের মধ্যেই হারিয়ে যায়। তো এরপরে যখন ডেল্টন গিয়ে ফ্র্যাঙ্কির সঙ্গে মিট করে তখন ফ্র্যাঙ্কি তার মৃত আঙ্কেলের পিকচারটা তাকে দেখায়। এরপর সে তার কাজের প্রশংসা করে আর তার পেমেন্ট দিয়ে তাকে বিদায় করে দেয়। আর যখন ডেল্টন পেমেন্ট নিয়ে সেখান থেকে তার বোর্ডের দিকে যাওয়ার ট্রাই করে তখন হঠাৎই একটা গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দেওয়ার ট্রাই করে আর সে কোনো রকমের নিজের জীবনটাকে শেষ মুহূর্তে সেভ করে। আসলে আমরা জানতে পারি ডেল এই গাড়িটা নিয়ে এসেছিল ডেল্টনকে মেরে ফেলার জন্য। আর এখানে অনেকক্ষণ ধরে মারামারি হাতাহাতি হওয়ার পরে ডেল ফাইনালি ডেল্টনকে সেখান থেকে নিচে সমুদ্রের মধ্যেই ফেলে দেয়। আর আমরা দেখতে পারি ডেল্টন কোনো রকমের সমুদ্র থেকে নিজের জীবনটা বাঁচিয়ে উঠে যখন সে তার বোটের মধ্যে চলে আসে তখন দরজা খোলার সঙ্গে সঙ্গেই সে দেখতে পারে যে ডেল তার জন্য অলরেডি বন্দুক নিয়ে সেখানে ওয়েট করছিল। যদিও ডেল্টন ডেলকে বারবার করে বুঝিয়ে বলার ট্রাই করছিল, তবে ডেল কোনোভাবেই কোনো কথা শুনছিল না। এই জন্য ডেল্টনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে তাকে আচ্ছা রকম ধোলাই করে সোজা পানির মধ্যে ছুঁড়ে মারে। আর যখন ডেল সেখান থেকে উপরে আসার ট্রাই করছিল তখন হঠাৎই একটা কুমির এসে তার উপরে আক্রমণ করে তাকে ছিঁড়ে বিড়ে সেখানেই খেয়ে ফেলে। আর এরপরে পরদিন সকালবেলা একটা জেলে ডেল্টনকে বলে যে কালকে রাতের বেলায় যে ছেলেটাকে কুমির খেয়ে ফেলেছে সে হয়তোবা ড্রাগ মাফিয়ার একটা সদস্য হতে পারে। যদি সে ড্রাগ মাফিয়ার সদস্য হয় তাহলে তোমার উপরে ভয়ঙ্কর বিপদ আসতে পারে।
তো এখন এই সমস্ত ব্যাপারগুলো কনফার্ম হওয়ার জন্য ডেলটন সোজা চলে আসে চার্লির দোকানে। আর কিছু রিসার্চ করার পরে সে ড্রাগ মাফিয়াদের সম্পর্কে হালকা পাতলা তথ্য পেয়ে গেলেও ডেল যে আসলে ড্রাগ মাফিয়ার সদস্য ছিল কিনা এই ব্যাপারটা সে জানতে পারে না। তবে যখন সে দোকান থেকে বাইরে বেরিয়ে চলে আসে তখন বেনের পাঠানো একটা লোক তার সামনে চলে আসে আর সে বন্দুক দেখিয়ে তাকে থ্রেট করা শুরু করে। তবে ডেলটন কোনোভাবে কোনো ভয় তো পায়ই না, বরং সে 1 সেকেন্ডের মধ্যে তার হাতটাকে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দেয়, মানে হাতটা ভেঙে ফেলে। আর এরপর সে বেনের জন্য একটা মেসেজও তার মাধ্যমে পাঠায়। সে বলে যে তাকে গিয়ে বলবে সে ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছে, আমার সাথে পাঙ্গা নিলে তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। তবে তখন বেনের পাঠানো আরও একটা লোক এখানে চলে আসে আর ডেলটন তাকেও বলে দেয় যে যদি তোমার বসের মধ্যে সাহস থাকে তাহলে বলবে সন্ধ্যাবেলায় আমার সাথে রোড হাউসের বাইরে মিট করতে। এইটা বলে যখন সে সোজা ফ্র্যাঙ্কির অফিসে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে যে ডেল আসলে এই জায়গাটা কেন চায়, তখন ফ্র্যাঙ্কি এটার কোনো উত্তরই তাকে দিতে চায় না আর তাকে এটাও ক্লিয়ার করে বলে দেয় যে এই ব্যাপারে আর আমাকে কোয়েশ্চেন করবে না আর এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করে দাও। আর এইগুলো শোনার পরে এখন তো ডেলটনের মাথায় কোয়েশ্চেনের বন্যা বইয়ে যাচ্ছে। সে বুঝতেই পারছিল না আসলে এগুলো হচ্ছেটা কি আর কিভাবে সে এগুলো হ্যান্ডেল করবে। এদিকে যখন বেনের সেই গ্রুপের মেম্বার ভাঙা হাত নিয়ে তার সঙ্গে মিট করতে আসে আর ডেলটনের মেসেজটা তাকে বলে, তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ ডেলটন এখন তার রাস্তার কাটা হয়ে দাঁড়িয়েছে। আর তখনই তার কাছে জেল থেকে তার বাবা কল দেয়। তবে এখন বেন এত বেশি রাগের মধ্যে ছিল যে সে কিছু চিন্তাভাবনা না করে ফোনটা সোজা সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি নক্স নামের একটা লোককে। আসলে সে যখন অন্য একজনের ওয়াইফের সাথে ইন্টিমেট মুহূর্তে ছিল তখন তার হাজব্যান্ড এসে তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলেছিল। এই জন্য সে সেখান থেকে কাপড় ছাড়াই কোনো রকমে পালিয়ে গিয়েছিল আর এখন সে কাপড় ছাড়াই রাস্তার মধ্যে হাঁটা শুরু করেছে। আর তখনই বেনের বাবা তাকে কল দিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ দেয় আর সেও এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়, মানে সে এখন বেনের সমস্যার সমাধান করতে বেরিয়ে পড়ে। তো এরপর পরদিন সকালবেলা এলি নামের সেই মেয়েটা পুলিশের একটা বোট নিয়ে ডেলটনের সঙ্গে মিট করতে আসে আর এইটা দেখার পরে তো ডেলটন পুরোপুরি শকড হয়ে যায়। এরপর তারা বোটে করে সমুদ্রের মাঝখানে চলে আসে আর সমুদ্রের মাঝে ছোট একটা দ্বীপে এসে তারা আশ্রয় নেয়। এখানে তারা বসে যখন এনজয় করছিল তখন এলি তার সঙ্গে কথাবার্তা বলে তার পেছনের জীবন সম্পর্কে জানার ট্রাই করছিল, মানে তার পাস্ট সম্পর্কে বারবার করে জিজ্ঞেস করছিল। তবে ডেলটন এগুলো সম্পর্কে এখন বলতে ফুললি রেডি ছিল না, এই জন্য সে তাকে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে আমার সাথে কথাবার্তা বলে সময় নষ্ট করো না, কারণ এতে করে তোমার লাভ হবে না, আমি পুরোটাই লস প্রজেক্ট। এগুলো বলে যখন ডেলটন চলে যাওয়ার ট্রাই করে তখন এলি তাকে যাওয়ার পারমিশন দেয় না। সে তাকে বলে যে আমি তোমার সম্পর্কে অনেক বেশি রিসার্চ করে এসেছি আর তোমার সম্পর্কে আমি অনেক তথ্য অলরেডি জানি। এইটা বলে তারা দুজন খুবই ক্লোজই হয়ে যায়। এদিকে নক্স শহরের ডেলের বাড়িতে চলে আসে। সে এসে দেখতে পারে এখানে ডেলের সমস্ত বন্ধুরা ছিল। খুব শীঘ্রই বেনও এখানে তার সঙ্গে মিট করতে চলে আসে। তবে নক্স তার সঙ্গে কথাবার্তা না বলে সোজা তার মুখের মধ্যে জোরে একটা পাঞ্চ করে দেয়। আসলে এমনটা করতে তার বাবা তাকে বলেছিল আর এতে করে বেন এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার বাবাই তাকে এখানে পাঠিয়েছে। এই জন্য সে সমস্ত ব্যাপারগুলো ঠিক করার জন্য একটু সময় চেয়ে নেয়। এদিকে এলি ডেলটনকে নিয়ে পাড়ে চলে আসে আর যখন সে তাকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় তখন আমরা দেখতে পারি 2টা পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে ফেলে। আর যখন তাকে তারা গাড়িতে তোলে তখন একটা অফিসার এসে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। আসলে এই অফিসারটা বেনের জন্য কাজ করতো আর সে তাকে উল্টাপাল্টা রকমের কোয়েশ্চেনিং করা শুরু করে। তবে ডেলটন কোনোভাবে ভয় তো পায়ই না, বরং সে অফিসারকে নিয়ে মজা করা শুরু করে। এই জন্য অফিসার তার লোকজনের সাহায্যে তাকে গাড়ি থেকে বাইরে ফেলে দেয় আর তার খেলাটা এখানেই শেষ করার সিদ্ধান্ত নেয়। তবে তখনই আমরা দেখতে পারি এখানে এলি চলে আসে আর সে সেই অফিসারের গালে জোরে একটা চর মেরে সোজা ডেলটনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর যখন তারা ড্রাইভ করে সামনের দিকে আগাচ্ছিল তখন এলি ডেলটনকে এটা ক্লিয়ার করে জানায় যে যেই অফিসারের গালে সে চর মেরেছে সে আসলে ছিল তার বাবা। সে আর তার মা কিছু বছর আগে তার বাবার থেকে পালিয়ে এই শহরে চলে এসেছিল, তবে তার বাবাও তাদেরকে ফলো করে এই পর্যন্ত চলে এসেছিল। আসলে তার বাবা পুলিশ হওয়া সত্ত্বেও আগে গ্যাংস্টারদের সাহায্য করতো, এই জন্য তাকে সাসপেন্ডও করা হয়েছিল। তবে এখনও সে বেনের জন্য কাজ করে আর সে চাইছিল তোমাকে মেরে ফেলার জন্য। এখন যেহেতু এলি ডেলটনের জন্য অনেক বেশি টেনশনের মধ্যে আছে এই জন্য সে তাকে পরামর্শ দেয় এই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য, যাতে করে সে নিজের জীবনটাও বাঁচাতে পারে আর এলিকেও কোনো ঝামেলার সম্মুখীন হতে না হয়। তো এরপর রাতের বেলায় যখন ডেলটন আবারও সেই রোড হাউসে ব্যাক করে তখন লরা দেখতে পারে সে একটু টেনশনের মধ্যে আছে। যখন লরা এগুলো সম্পর্কে তাকে জিজ্ঞেস করে তখন সে কোনো একটা কিছু বলতে যেত তার আগেই তার সামনে বেন চলে আসে। বেন এসে তাকে উস্কে দেওয়া শুরু করে আর তার লাস্ট ইউএফসি ম্যাচটা তার সামনে প্লে করা শুরু করে, যেখানে আসলে তার বন্ধু তার সাথে উইন করে ফেলেছিল। তবে তবুও সে রাগের মাথায় এসে তাকে আচ্ছা রকম করে ধোলাই করেছিল। এই জন্য বেন তাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার রাগের উপরে কন্ট্রোল করতে পারো না, তাই না? তুমি কেন সেদিন নিজেকে কন্ট্রোল করতে পারলে না? তবে আমরা দেখতে পারি ডেলটন তার কথার কোনো অ্যান্সার দিচ্ছিল না, সে চুপচাপ এখানে বসেছিল।
এই জন্য বেন সেখান থেকে সোজা বাইরে গিয়ে নক্সের সঙ্গে মিট করে। আর একটু পরেই আমরা দেখতে পারি নক্স আর তার গুন্ডা বাহিনী রোড হাউসের মধ্যে ঢুকে সমস্ত কিছু ভাঙচুর করা শুরু করে। যদিও বিলি আর রিফ কোনো রকমে তাদেরকে কন্ট্রোল করার ট্রাই করছিল, তবে কোনোভাবেই তারা কিছু করতে পারছিল না। তবে এত কিছুর পরেও ডেল্টন সেখানে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। এই জন্য নক্স এসে তার সাথে মারামারি করার চ্যালেঞ্জ তাকে দেওয়া শুরু করে। এই জন্য ডেল্টনের মাথাও প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে তাকে এমনভাবে ধোলাই করা শুরু করে যেন সে কাউকে আলু ভর্তা করছে। তবে একটু পরে যখন এখানে পুলিশ চলে আসে, তখন নক্স আবার মারামারি বন্ধ করে দেয়। আর তখন ডেল্টনও তার বোর্ডের দিকে যাওয়া শুরু করে। যদিও এলি তাকে বারবার করে থামানোর ট্রাই করে, তবে কোনোভাবেই সে তার কোনো কথা শোনে না। এরপর সে বোর্ডে গিয়ে সমস্ত ব্যাপারগুলো নিয়ে চিন্তা করে ফাইনালি এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখন সে ব্যাগ প্যাক করে চলে যাওয়ার ট্রাই করছিল, তখনই তার সামনে ফ্র্যাঙ্কি চলে আসে। ফ্র্যাঙ্কি প্রথমেই তার কাছে সমস্ত ব্যাপারগুলো লুকানোর জন্য মাপ চায়, আর তাকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে। সে বলে যে বেন আসলে আমার কাছ থেকে আমার শেষ সম্বলটুকু ছিনিয়ে নিয়ে এখানে বিশাল বড় একটা রিসোর্ট বানাতে চায়। তবে এতে করেও ডেল্টনের কিছু যায় আসে না। সে ফ্র্যাঙ্কির কথা একেবারেই পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। আর তখন এদিকে বেন এই ব্যাপারটা জানতে পারে যে আসলে নক্স ডেল্টনকে মারতে পারেনি, উল্টো তো এখানে অন্য পুলিশরা চলে এসেছিল, যারা এসে তাদের সমস্ত প্ল্যানগুলোকে চৌপাট করে দিয়েছে। মানে এখন তারা দুই কুলি হারাচ্ছে। এদিকে ডেল্টন তার সমস্ত জিনিসপত্র নিয়ে যখন বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছিল, তখন হঠাৎ সে নোটিস করে চার্লির দোকানটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যখন সে মধ্যে গিয়ে জানতে পারে যে চার্লি এবং তার বাবা হসপিটালে আছে, তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে বুঝতে পারে যে কোনো একটা কিছু তো এখন করতেই হবে, আর নয়তোবা এমন করে সবকিছু চলতে দেওয়া যাবে না। এই জন্য সে চলে আসে নক্সের সঙ্গে মিট করতে তার বাসায়। তবে এখানে সে একটা ছেলেকে পেয়ে যায়, যেই ছেলেটা কিনা বুক শপ জ্বালানোর পেছনে দায়ী ছিল। আর যখন সে এই জিনিসটা কনফার্ম হয়ে যায়, তখনই ডেল্টন পাগলের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর কোনো কিছু চিন্তা না করেই তার রিডের হাড্ডি ভেঙে ফেলে। এরপর যখন সে তাকে পুলের মধ্যে ফেলে দেয় আর সেই ছেলেটা বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করা শুরু করে, তখন ডেল্টন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার মধ্যে এতদিন যেই শয়তানটা বাস করত, সেইটা আবারও জীবিত হয়ে গেছে। এখন সে শুধু ধ্বংসই করতে পারবে, তাকে আর কেউ কোনোদিনও থামাতে পারবে না। এরপর যখন ডেল্টন এই ছেলের লাশটাকে গাড়ির ডিকিতে ভরছিল, তখনই অন্য একটা গুন্ডা এখানে চলে আসে। তবে ডেল্টন তাকে একটা অফার দেয়। সে বলে যে তোমার জীবনটা আমি ভিক্ষা দিয়ে দিব, তবে এর বদলে সমস্ত গোপন তথ্যগুলো আমাকে দাও। আর তার মাধ্যমে ডেল্টন জানতে পারে যে কালকে সকালবেলা বেনের সমস্ত কালো টাকা অন্য একটা জায়গায় ট্রান্সফার করা হবে। আর এতটুকু তথ্য দেওয়ার পরে এই ছেলেটা তার জীবন নিয়ে কোনো রকমে পালিয়ে চলে যায়। তারপরে রাতের বেলায় যখন ডেল্টন ঘুমাচ্ছিল, তখন সে আবারও সেই স্বপ্নটাই দেখতে পারে, মানে তার লাস্ট ম্যাচের স্বপ্নটা, যেখানে সে তার বন্দুকের নির্মমভাবে মেরে ফেলেছিল শুধুমাত্র তার রাগ কন্ট্রোল করতে না পেরে। যাই হোক, এরপরে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সে কাজে লেগে পড়ে। সে গিয়ে প্রথমে সেই সমস্ত পুলিশদের উপরে আক্রমণ করে যারা কিনা বেনের কালো টাকাগুলোর নিরাপত্তা দিচ্ছিল। এরপর সে সমস্ত টাকাগুলো একটা বোর্ডের মধ্যে ভরে সেই বোর্ডটাকে অন্য কোনো একটা জায়গায় পাঠিয়ে দেয়। আর এরপর সে একটা পুলিশের বন্দুক নিয়ে যেই ছেলেটাকে কালকে সে খুন করেছিল, সেই বন্দুক দিয়ে তার উপরে কয়েকটা গুলি করে, যাতে করে সমস্ত দোষটা পুলিশের উপরে চলে আসে। আর এরপর যখনই পুলিশ জ্ঞান ফিরে পায়, তখন সে পুলিশটার মাথায় এমন করে বাড়ি মারে যেন তার শর্ট টার্ম মেমোরি লস হয়ে যায়, মানে যাতে করে এখানে কি ঘটলো না ঘটলো এই ব্যাপারগুলো সে মনে রাখতে না পারে। এরপরে যখনই ডেল্টন একটা বোম বানানোর ট্রাই করছিল, তখন তার সাথে মিট করতে সেই পুলিশ অফিসার চলে আসে। আর সে এসে তাকে বলে যে বেন আমার মেয়ে এলিকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আর সে বলেছে যদি তাকে আমি বাঁচাতে চাই তাহলে সমস্ত কালো টাকাগুলো তার চাই। যদিও প্রথম দিকে ডেল্টন নাটক করে বলছিল সে কোনো টাকা পয়সা সম্পর্কে কিছুই জানে না, তবে যখন বারবার করে এই অফিসার তাকে রিকোয়েস্ট করছিল, তখন এলির জীবনের কথা চিন্তা করে ফাইনালি ডেল্টন তাকে জিজ্ঞেস করে যে কখন এবং কোথায় তার বেনের সঙ্গে মিট করতে হবে। আর এগুলো বলার পরে যখন এখান থেকে অফিসার চলে যায়, তখন আমরা দেখতে পারি সে তার বন্ধুর একটা স্পিডবোট নিয়ে সোজা বেনের সঙ্গে মিট করতে বেরিয়ে পড়ে। আর এদিকে আমরা দেখতে পারি যখন নক্স তার বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন সে বুঝতে পারে এখানে অদ্ভুত কিছু একটা হবে, কারণ এখানে সমস্ত জায়গায় অদ্ভুত একটা নীরবতা ছিল। এখন যখনই ডেল্টন বেনের বোর্ডের মধ্যে চলে আসে, তখন তার প্রথমেই দেখা হয় স্যাম নামের একটা ছেলের সাথে। এই ছেলেটা তাকে বলে যে বেন তোমাকে দেখার পরে একেবারেই হ্যাপি হবে না, কারণ তুমি টাকা ছাড়া খালি হাতে এসেছো। তবে যখন ডেল্টন তাকে উল্টাপাল্টা অ্যান্সার দেওয়া শুরু করে, তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে রাগের মাথায় তার মুখের মধ্যে জোরে একটা পাঞ্চি করে দেয়। এরপর যখন সে গিয়ে বেন আর সেই অফিসারের সঙ্গে মিট করে, তখন এই অফিসার তাকে বলে যে আমার মেয়ে অ্যালি পুরোপুরি ঠিক আছে, আমি তো শুধুমাত্র তোমাকে বেনের জালের মধ্যে ফাঁসানোর জন্য নাটক করছিলাম। তবে এরপরে বেন তাকে বলে যে না, তুমি নাটক করছিলে না, আমি তোমার মেয়ে অ্যালিকে সত্যি সত্যিই কিডন্যাপ করেছি। এইটা শোনার পরে তো অফিসারের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে বেনের উপরেই চড়া হওয়া শুরু হয়। তবে যখন বেন দেখতে পারে ডেল্টন কোনো টাকা পয়সা ছাড়াই এখানে এসেছে, তখন সে স্যামকে অর্ডার দিয়ে বলে দেয় যাতে করে সে ডেল্টনের আচ্ছা রকম করে যত্ন নেয়।
আর যখন স্যাম তার উপরে আক্রমণ করতে যাচ্ছিল তখন ব্যান বারবার করে এলিকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। তবে তখন এখানে নক্সের বোটটা চলে আসে আর এইটা দেখার সঙ্গে সঙ্গেই ডেল্টন বোমের বাটনে প্রেস করে দেয়, যেই বোমটা কিনা সে নক্সের স্পিড বোর্ডের মধ্যে লাগিয়েছিল। আর যখনই এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায় তখনই সবাই ভয়ে এদিক সেদিক পালিয়ে যাওয়া শুরু করে। তবে আমরা দেখতে পারি ডেল্টন কোনো রকমের নিজেকে সেভ করে সোজা গিয়ে অ্যালিকে খুঁজে বের করার ট্রাই করে। নিচে গিয়ে সে দেখতে পারে অ্যালি আসলে জানালা ভেঙে বেরিয়ে যাওয়ার ট্রাই করছিল। আর খুব শীঘ্রই তারা দুজন জানালা ভেঙে সোজা সমুদ্রের মধ্যে চলে আসে। এরপরে ডেল্টন অ্যালিকে একটা বোটের মধ্যে ওঠার জন্য বলে যাতে করে সে তাকে নিয়ে দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে পারে। তবে যখন তারা এখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল তখনই নক্স অন্য একটা বোট নিয়ে তাদের উপরে আক্রমণ করতে চলে আসে। আর এগুলো দেখার পরে ডেল্টন একটু বুদ্ধি খাটিয়ে অন্য একটা গুন্ডাকে নিয়ে তাকে নক্সের বোটের নিচে ফেলে দেয়। এদিকে এলি যখন কোনো রকম একটা বোটের মধ্যে গিয়ে ওঠে তখন সে দেখতে পারে বেন অলরেডি সেখানে তার উপরে আক্রমণ করতে রেডি হয়েছিল। সে তাকে বন্দি করে বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। এদিকে যখন নক্স বারবার করে ডেল্টনের উপরে আক্রমণ করার ট্রাই করছিল তখন ডেল্টন নক্সকে আচ্ছা রকম ধোলাই করে তার বোর্ডের কন্ট্রোল নিয়ে তাকে সোজা সমুদ্রের মধ্যে ছুঁড়ে মারে। তবে নক্সও কোনোভাবে হার মানার পাত্র ছিল না, সে বোর্ডের রশি ধরে তাকে ফলো করা শুরু করে। তবে তখনই ডেল্টনকে মারার জন্য বেন তার বোর্ড নিয়ে এখানে চলে আসে। আর যখন বেন দেখতে পারে যে ডেল্টন তার বোর্ডের উপরে তার বোর্ডটা চড়িয়ে দেবে তখন সে লাফ দিয়ে বেনের বোর্ডের মধ্যে ঢুকে পড়ে আর সে বেনকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। তবে তখনই এলি চিৎকার করে তাদেরকে বলে যে খুব শীঘ্রই তারা রোড হাউসের উপরে গিয়ে আক্রমণ করবে। এটা দেখার সঙ্গে সঙ্গে ডেল্টন সেখান থেকে লাফ দিয়ে সমুদ্রের মধ্যে পড়ে যায়। এলিও লাফ দিয়ে নিজেকে সেভ করে ফেলে। তবে বেচারা বেন সোজা উপরে গিয়ে ছাদে পড়ে। আর এদিকে আমরা দেখতে পারি নক্স কোনো রকমের সাঁতরে সমুদ্রের পাড়ে এসে সোজা একটা ব্রিজের উপরে গিয়ে দাঁড়া হয়ে যায়। আর সুযোগ বুঝেই সে একটা গাড়ি থামিয়ে সেটাকে ছিনতাই করে ফেলে। এদিকে যখন ডেল্টন বেনকে ফেস করতে চলে আসে তখন বেন তার উপরে লুকিয়ে লুকিয়ে আক্রমণ করা শুরু করে। তবে এতে করে ডেল্টনের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে গিয়ে বারবার করে তার উপরে আক্রমণ করা শুরু করে, কারণ এখন সে খেলাধুলা করার মোডে ছিল না, সে ছিল শুধু অ্যাকশনের মোডে। সে প্রথমেই গিয়ে বেনের রিডের হাড্ডি ভেঙে ফেলে, এরপর সে তার নাকটাও ভেঙে ফেলে। তবে তবুও সে শান্ত হয় না, সে বারবার করে তার উপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আক্রমণ করেই যাচ্ছিল। তবে তখনই হঠাৎ করে নক্স তার গাড়িটা এনে এখানে ক্র্যাশ করে দেয়। এরপর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি নক্স তাকে আচ্ছা রকম ধোলাই করে একটা সময় তার কিডনির মধ্যে লাকড়ির একটা টুকরোই ঢুকিয়ে ফেলে, যেই জন্য ডেল্টনের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় আর সে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়। আর যখন সে তাকে পুরোপুরি শেষ করতে যাচ্ছিল তখনই বেন দূর থেকে দাঁড়িয়ে তাকে তার ওয়াদার কথা মনে করিয়ে দেয়। সে তাকে বলে তার দেয়া কথা পূরণ করার জন্য। তবে নক্সের মাথা এতটাই গরম হয়েছিল সে বেনের কোনো কথা তো শুনেই না, বরং সে গিয়ে বেনকেই মেরে ফেলে। এরপর যখন সে আবারও ডেল্টনকে মারতে চলে আসে তখন ডেল্টন একটু সাহস দেখিয়ে কোনো রকমে তাকে থামিয়ে ফেলে আর তার পেট থেকে সে সেই লাকড়ির টুকরোটা বের করে সেটা দিয়েই তার পেটের মধ্যে অনেকগুলো ফুটো করে দেয়, যেই জন্য নক্সের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর তখন এখানে অ্যালি আর তার বাবাও চলে আসে। আর যখন তার বাবা দেখতে পারে তার মেয়ে সেভ আছে তখন সে ডেল্টনকে বলে তুমি এখান থেকে চলে যাও, বাকি সবকিছু আমি হ্যান্ডেল করে নিব। এরপর যখন তারা এখান থেকে চলে যায় তখন আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কি এবং তার সঙ্গীরা আরও একবার রোড হাউসে চলে আসে নতুন একটা শুরু করার আশায়। তেমন করেই যখন কয়েকটা দিন পার হয়ে যায় আর সমস্ত ব্যাপারগুলো ঠিক হয়ে যায় তখন ডেল্টন এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও চার্লি তাকে আটকানোর বারবার করে ট্রাই করছিল, তবে ডেল্টন কোনোভাবেই হিরো হতে চাইছিল না, মানে হিরো হওয়ার হাউস তার ছিল না। এই জন্য সে চার্লির বাবার সঙ্গে মিট পর্যন্ত না করে বাসে উঠে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।